ওর দাদু দিদিমা যারা রয়েছে পার্লামেন্টে তৃণমূলের, জ্যাঠা জেঠিমা বা কাকা কাকিমারা এখন ওর নেতৃত্বে চলছে, সেটা তাদের কাছে কিন্তু খুব দুর্বিষহ। আবির যারা খেলছে বা যারা পাচ্ছে, নিচ্ছে বা পাচ্ছে ওই কি বলে লক্ষ্মী ভান্ডার, তারা যদি এবার উল্টে দেয়, এদিকেই কিন্তু এগোচ্ছে বাংলা। সুবোধের মতন একটা কবি যদি এই সমস্ত কথাবার্তা বলে, তাহলে সত্যি কথা কিন্তু বাংলার মানুষদের আগামী দিনে চিন্তা ভাবনা করতে হবে। আমার সঙ্গে যদি সুবোধের কোনোদিন দেখা কোথাও হয়ে যায় কমন প্লেসে, আমি জিজ্ঞাসা করবো, মমতা ব্যানার্জির ভবানীপুরে মমতা ব্যানার্জি তো ঘরে বসে থাকবেন এবং ওটা স্লিপ যাবে না, প্রচার করতে হবে না, মানুষ ওকে ভোট দিয়ে যেতে হবে। সেখানে 3 মাস আগে তার সুপ্রিম কোর্টের ছবি কারা লাগাচ্ছে, কেন লাগাতে হচ্ছে, এই প্রশ্ন আমি তাদের কাছে রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা হচ্ছে, প্রথম জীবনটা ছিল ক্ষমতায় আরোহণ করা, সবটাই নির্বাচন আর ওর নিজের ক্ষমতায় থাকা কেন্দ্রিক। এখন হয়েছে ক্ষমতায় টিকে থাকা। 1-2 করে উত্তরগুলো আমি দিই। প্রথম হলো, এটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা ওই বেঞ্চ, তারা করুণা দয়া করেছিল। এইভাবে পার্টি ইন পার্সন হয়, তবে কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যের মন্ত্রীরা বা কেন্দ্রের মন্ত্রীরা, তারা উকিল হলেও, ব্যারিস্টার হলেও তারা অ্যাপিয়ার করতে পারে না শপথ গ্রহণ করার পর। 1, 2 হচ্ছে যে উকিল যখন রয়েছে, বারবার বলছে তো, সেইটাই তো সিজেআই সূর্যকান্ত জি বারবার বোঝাতে চাইলেন যে উকিল তো আপনার রয়েছে এবং ইউ হ্যাভ চোজেন এ ভেরি গুড লয়ার দেওয়ান সাহেব নাকি। তো তারপরেও তো উনি বলে যাচ্ছেন, এখন ওনার হয়তো একটা কোনো আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে আমি অ্যাপিয়ার করব সুপ্রিম কোর্টে, যদিও উনি উকিল হিসাবে কিন্তু অ্যাপিয়ার করেননি, উনি কোর্ট পড়ে অ্যাপিয়ার করেননি, উনি ইন পার্সন অ্যাপিয়ার করেছেন, উনি আইনজীবী হিসাবে অ্যাপিয়ার করেননি। এটা কিন্তু আমি ক্যাটেগরিক্যালি বলে দিতে চাই। কিছুক্ষণ বলার পর তারপরে ওনাকে তো নিরস্ত করার চেষ্টা করে এবং নিরস্ত করে চিফ জাস্টিসের বেঞ্চ বা চিফ জাস্টিস স্বয়ং। এই গেল 1। 2 হচ্ছে যে বাংলায় যা যা ঘটছে বা ঘটতে দেওয়া হচ্ছে, তা বাংলার প্রশাসনের মাথা হিসেবে তিনি যেগুলো যেগুলো ঘটতে দিতে চাইছেন, অঙ্ক কষে দেখছেন ওনার লাভ হবে তাতে করতে দিচ্ছেন, যেটাতে লাভ হবে না করতে দিচ্ছেন না। এখন এই যে বাবরি মসজিদ, হুমায়ুনের ব্যাপারটা নিয়ে মানুষের কথা হচ্ছে, যখন হুমায়ুন বলেছিল এত বড় কথা, তখন তো তাকে পুলিশি বন্দোবস্ত বা আইনের বন্দোবস্তে না আনা উচিত ছিল, আনেনি। আমরা 70 ভাগ 30 ভাগ হিন্দু 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে কেটে ফেলে দেবো, তখন কিন্তু সেটা কিছুই করেনি ওর বিরুদ্ধে। আর সেটা আবার বলেছে তো হুমায়ুন নিজে, যে সেই সময় অধীর চৌধুরীর হারাটাকে সুনিশ্চিত করতে ওই ইরফান পাঠানের, ওই গুজরাট থেকে আসা এক মুসলিম, আমাদের ভারতবর্ষের এক ক্রিকেটার, তারপরেও তো উনি বাংলা ভাষীর অস্মিতার কথা বলেন। এখন রাজ্যসভা লোকসভায় এত বাংলার বাইরের মানুষগুলো, তাদেরও কিন্তু তৃণমূলীদের ভাবা উচিত যে বাংলায় কি বিধায়ক বা সাংসদ হওয়ার মতন, রাজ্যসভা বা লোকসভায় যাওয়ার মতন মানুষের যোগ্যতার কি অভাব হয়েছে, যে এত বাইরে থেকে ধার নিতে হচ্ছে রাজ্যসভা এবং লোকসভার জন্য, এবং বাংলার বা তৃণমূলেরই সেই সমস্ত মানুষগুলোকে বঞ্চিত করে। এই প্রশ্ন কিন্তু উঠছে, তৃণমূলের মধ্যে উঠেছে, আগেও উঠেছে, এখনো উঠছে। আর 104 বার না 6 বার হাইকোর্টে যেতে হয়েছে শুভেন্দুকে মিছিল আর মিটিং করার জন্য। তাহলে বাংলায় মমতার নেতৃত্বে কি ধরনের গণতান্ত্রিক পরিস্থিতি বা পরিবেশ বাংলার বুকে চলছে, এটার থেকেই বোঝা যায়। বিজেপি কিছু করতে গেলেই কোনো মিছিল, কোনো মিটিং,
পারমিশন পায় না, প্রশাসন পারমিশন দেয় না, পুলিশ পারমিশন দেয় না, এবং কোর্ট থেকে পারমিশন নিয়ে মিছিল মিটিং করতে হয়। এটা খুবই তো দুর্ভাগ্যের। এটা কি পশ্চিমবাংলা না অন্য কোথাও? মমতা ব্যানার্জিকে কখন এটা করতে হয়েছিল? যখন তিনি বিরোধী নেত্রী হিসাবে সিপিএম এর বিরুদ্ধে এত অনশন অবস্থান মিছিল মিটিং করতেন, সেই মমতার সঙ্গে এই মমতার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। একটা অচেনা মমতা। একদমই। তাপসদা, আপনি বর্ষিয়ান রাজনীতিবিদ, আমি আপনার কাছে জানতে চাইবো, একদম টু বি স্পেসিফিক যদি আনসারটা নিই, তাহলে কি হুমায়ুন কবিরের পেছনে, হুমায়ুন কবির মুখ পেছনে কি হুমায়ুন কবির কি একটা মুখোশ, পেছনে আসল মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? না, আশ্চর্য হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে যে কিছু কিছু ব্যাপারে যদি দেখা যায় যে হুমায়ুনকে ছাড় দেওয়া হচ্ছে বা প্রশাসন ছাড় দেওয়া হচ্ছে, প্রশাসন যেমন রাজ্যপাল বলেছেন যে ওকে হাউস অ্যারেস্ট করার কথা বোধহয় বলেছে, তো সেটা রাজ্যপাল বলছে। তো এখন সেটা যদি মমতা ব্যানার্জি বা তার প্রশাসন বা প্রশাসকরা, জেলার সাধারণ প্রশাসন বা জেলার পুলিশ, তারা যদি ব্যবস্থা না নেয়, সেটা তো ধরে নিতে হবে যে মমতা ব্যানার্জি চাইছেন না। তো সুতরাং প্রত্যক্ষ না হলে পরোক্ষে থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই। তাহলে আমি আপনার কাছে জানতে চাইবো, জিএসটি, বাজেট এবং যখনই পার্লামেন্টে অধিবেশন চলে, আহ পশ্চিমবঙ্গের যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছেন, তারা পার্লামেন্টে কি কি সওয়াল করছেন সেদিকে পশ্চিমবাংলার মানুষ কিন্তু তাকিয়ে থাকে। তাপসদা, আমরা দেখা দেখা গেল অন্ত্যেষ্টির সময় কোনো প্রকার জিএসটি লাগু ছিল না, এটাই বাস্তব সত্য। তবু এই বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং তথ্যভিত্তিক নয়। হয়তো তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কাটমানি কালচারের কথা বলতে চাইছিলেন, সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের জবাবে যেভাবে কটাক্ষ করলেন। আমি শুনেছি, ভালো জায়গায় ভালো পাল্লায় পড়েছে। আমি শুনেছি, এটা নিজে শুনেছি, আমি দেখেছি। নির্মলা সীতারামনজি একজন ডিগনিফাইড পার্লামেন্টারিয়ান, অর্থমন্ত্রী, জেএনইউ থেকে ইকোনমিক্সে খুব ভালো রেজাল্ট করা একজন ভদ্রমহিলা। এখন মুশকিল হচ্ছে যে ওর তো ব্যাক অফিস হচ্ছে আইপ্যাক, মানে অভিষেকের। যারা করেছে তারা হয়তো ইকোনমিক্সের বোঝে না, আর জানেও না। তো সুতরাং ওর যে হোমওয়ার্কটা বোধহয় একটু ভুল হয়ে গেছে। তো ব্যাপারটা পার্লামেন্টারিয়ান আর পার্লামেন্টারিতে বলা এখন মুশকিল হচ্ছে। সমস্ত ওর দাদু দিদিমা যারা রয়েছে পার্লামেন্টে, তৃণমূলের জ্যাঠা জেঠিমা বা কাকা কাকিমারা এখন ওর নেতৃত্বে চলছে, সেটা তাদের কাছে কিন্তু খুব দুর্বিষহ, খুব যন্ত্রণার, সেটাও আমি জানি। তো সুতরাং সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ওরা এখন ওর নেতৃত্বে, এখন সেখানেও দাগ কাটতে গিয়ে এমন কিছু পরিসংখ্যান বা এমন কিছু কথা বলেছেন যেগুলোর কোনো কালই জিএসটি বা ট্যাক্সের অধীনে ছিল না বা থাকে না। তো সেটা ধুয়ে দিয়েছেন সীতারামনজি, নির্মলা সীতারামনজি একবার তাকে ধুয়ে দিয়েছেন। একেবারে উপযুক্ত, মানে একেবারে মুতোর জবাব, মুতোর জবাব যেটাকে বলে, সেইটা দিয়েছে অভিষেককে। এখন দল ঠিক করবে যে এরপরে ওকে দিয়ে আর বলাবে না, তবে বলার তো কেউ নেই, এটাও মুশকিল। যেমন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলার মতন শক্ত মেরুদণ্ড, যেটা তুমি ঠিক করছো না, তুমি কম বলো বা বলো না, ঠিক তেমনি অভিষেকের মতন একটা, ওই যারা রয়েছে ওখানে, অভিষেকের মা বাবার থেকেও বয়সে বড় বা অভিষেকের দাদু দিদিমার বয়সে তারাও রয়েছে, তারা যে বলবে, হ্যাঁ, সেটাও আগে তো নয়, পরেও বলার সেই ক্ষমতা রাখে না। আমরা দেখেছি তাপসদার, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প নিয়ে যেরকম কথা ওঠে, ঠিক সেরকমই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পকে জটিল করে দেওয়া এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা হয় এ রাজ্যে, এবং এ রাজ্যের প্রশাসনিক প্রধানরা সবসময় সেটা করে থাকেন, সেটা ইনক্লুডিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও আমরা দেখলাম যে নির্মলা সীতারামনকে বলে দিতে হলো যে দুধের ওপর কোনোদিনই সাধারণ ভোক্তার জন্য সরাসরি জিএসটি আরোপ করা হয় না। না, এটা কিন্তু শুধু অভিষেকের কথা বলুন, অভিষেকের পিসিও তো এখন বহু এরকম কথা বিধানসভাতে বলে, বহু এরকম কথা বাংলার বহু জনসভাতে বলে, যেগুলো পরবর্তীকালে উপহাস পরিহাসের পাত্র হয়। এবং তৃণমূলের বেশিরভাগ এমএলএ এমপি
রাজ্যসভা, লোকসভা এবং মন্ত্রীরা এই ধরনেরই, এর ওপরে কেউ নয়। আপনি যখন এই কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ঈর্ষা করেন নির্মলা, একটা ঝগড়ুটে গোছের বেনজির আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ, হ্যাঁ, এটা কল্যাণ আমার মনে হয় কাকে বলতে চেয়েছে এটা আমি বুঝতে পারছি না। নির্মলা সীতারমনকে বলতে চেয়েছেন না অন্য কাউকে বলতে চেয়েছেন আমি জানি না। ঝগড়াটা যদি কম করতো অন্য মুখ্যমন্ত্রীদের মতন বা কেন্দ্রের সঙ্গে না করতো প্রতিটি বিষয় কারণে অকারণে, এই ঝগড়াটা যদি কম করতো মমতা, তাহলে বাংলার অনেকটা উন্নতি হতো, অনেকটা উন্নয়ন এগিয়ে যেত। তাহলে আমি বলবো আপনি বলছেন ঝগড়ার প্রসঙ্গ, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো নির্মলা সীতারামনকে উদ্দেশ্য করে বলছেন যে উনি জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না, জীবনে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবে না, উনি জীবনে কোনোদিন প্রদেশের নেত্রী পর্যন্ত হতে পারবেন না, রাজ্যসভা থেকে তাকে জিতিয়ে এনে ডাকা। না তাহলে কি বলতে চেয়েছো? রাজ্যসভাতে তো তৃণমূলের কেউ নেই, লোকসভায় নেই, তৃণমূলে তো এরকম বহু আছে। মমতা ব্যানার্জি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন? না অভিষেক ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবে? না কল্যাণ কোনোদিন হতে পারবে? কল্যাণ কোনোদিন কেন্দ্রের মন্ত্রী হতে পারবে বা রাজ্যের মন্ত্রী হতে পারবে? তো এই সমস্ত কথাগুলো কেন বলে? একটা যাই হোক আইনজীবী ছাপ রয়েছে, একটা ৩-৪ বারের সাংসদ, তো সেই জায়গা থেকে ওর কথাবার্তা বলা উচিত না? রাজনৈতিক বক্তব্য রাখুক, তীক্ষ্ণ ক্ষুরোধার বক্তব্য রাখুক, পরিসংখ্যান দিয়ে ডেটা দিয়ে বাংলার প্রয়োজনে এইসব কথা বলার কোনো মানে আছে নাকি? এইগুলো সমস্ত বালখিল্যপনা। অবশ্য আমি বলবো আমরা দেখলাম যে লক্ষ্মীর ভান্ডারে ঠিক এখনো নির্বাচন বিধি অবশ্য শুরু হয়নি, কিন্তু তার আগেই কিন্তু সর্বশেষ ইনিংসটা মোটামুটি কিন্তু তৃণমূল বেশ পিচ ভালো করে সাজিয়ে নিল দেখা চলে। কারণ লক্ষ্মীর ভান্ডারে ইতিমধ্যেই ৫০০ টাকা বেড়ে মহিলাদের হাতে যেতে চলেছে ১৫০০ টাকা। মহিলারা রাস্তায় নেমে আবির টাবির খেলছেন এবং তারা বলছেন দিদির সাথে আছি, পাশে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে। যদি দেখা যায় আবির খেলার পরও, সাথে আছি পাশে আছির পরও তারা ভোট দিল না। এটা ৭৭-এ দেখেছিলাম কংগ্রেসের মিছিল, ২০১১-এ দেখেছিলাম সিপিএম এর মিছিল ব্রিগেড, হ্যাঁ, এমনকি ২০১১-এ, তোমার হয়তো মনে নেই, মনে থাকার কথা না, জিজ্ঞাসা করে নিও তোমার সিনিয়রদের, যাদবপুরে যে মিছিল করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাতে কখনো মনীষ গুপ্ত মনে করেননি তিনি জিতবেন। তো সুতরাং ওই বাংলার কথা ভেবে, আগামী প্রজন্মের কথা ভেবে, নিজের সন্তান সন্ততি নাতি নাতনির কথা কথা ভেবে ওই আবির যারা খেলছে বা যারা পাচ্ছে, নিচ্ছে বা পাচ্ছে ওই কি বলে লক্ষ্মী ভান্ডার, তারা যদি এবার উল্টে দেয়, এদিকেই কিন্তু এগোচ্ছে বাংলা। ১৫০০ টাকা করে যুবসাথী প্রকল্পে ঘোষণা করলেন, ভোটে জিততে ১৫০০ টাকা হাতে দিয়ে একদম নেশার জন্য তার মানে আগামী 5 বছর শিক্ষিত, কম শিক্ষিত বা যারা লেখাপড়া শিখতে পারেনি আর্থিক কারণে, আগামী 5 বছর কিন্তু তাদের কর্মসংস্থান সিল্ড হয়ে গেল। তো এটা ভেবেও তারা ভোট দেবে। তৃণমূল নেতা বলছে তো দিদি গুটখা খাওয়ার টাকা দিয়ে দিচ্ছে। অসভ্যতা, মানে তৃণমূলের নেতার বলো না, এই বলতে পারো যে জনপ্রতিনিধি কোনো লেভেলের বা পদাধিকারী, এরা এটাও জানে না কোথায় কি বলতে হয়, এবং বলতে গিয়ে যে মমতা ব্যানার্জিকে আর দলটাকে কোথায় বসিয়ে দিচ্ছে সেটা পর্যন্ত তারা বুঝে শুনে কথাবার্তা বলতে পারে না। একদমই দাদা, আমরা দেখলাম চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকতে পারে কিন্তু মমতা দিদির মধ্যে কোনো দুর্নীতির দাগ নেই বলছেন ফিরহাদ হাকিম, কি বলবেন? না এটা তো ফিরাদের, এছাড়া তো আর অন্য কোনো কিছু বলার তো উপায় নেই, তাই না? এখন ব্যাপারটা হলো যে এখানে এই নেত্রী বন্দনা ছাড়া প্রতিযোগিতা আছে আবার। বন্দনার মন্ত্র কার কত ভালো হবে, তারপরে মমতার সঙ্গে কার তুলনা করবে, মানে এর প্রতিযোগিতা আছে, সেটাও হয়েছে করে। আমি জানি না কাকে ছোট করে না বড় করে, আমি জানি না, এটা ফিরাদের কথা, ফিরাদ এটা বলছে, কিন্তু বঙ্গবাসী তো কথা বলে না বা বলছে না। বঙ্গবাসী কি কথা বলছে? বঙ্গবাসী এই কথা বলে না বা এই কথা বলছে না। বঙ্গবাসী তো বা এটা কাগজ খুললে, টিভি দেখলে বা মোবাইল খুললে পরে তো দেখা যায় বঙ্গবাসী কি বলছে না বলছে। একদমই। তবে তো আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আ সুবোধ সরকার সবসময় একটা চর্চিত নাম। আমি বলব সেই সুবোধ সরকার আজকে যে ভিডিও তার ভাইরাল হয়েছে, সুবোধ সরকার বলছেন যে জনগণের উদ্দেশ্যে তিনি বলে দিচ্ছেন যে, "আপনি কি কবিতা পড়েন?
পড়েন কিনা জানি না, আমি পড়ি, দীর্ঘ ৪৫ বছর ধরে কবিতা পড়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, যারা জীবনে ৪ দিনের বেশি কবিতা পড়েননি, তারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে কবিতার কুৎসা করছে। তিনি বলছেন, আমি কবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ি, ভবিষ্যতেও পড়বো, যতদিন বেঁচে থাকবো ততদিন পড়বো, মন্তব্য করলেন তিনি। আমার মনে হয় সুবোধের, আমি সুবোধকে ভালো চিনি, সুবোধের স্ত্রীকেও জানতাম, চিনতাম, আমার সাথে আজকের সম্পূর্ণ দীর্ঘদিন। আমার মনে হয়, আমি জানি না শুভ আগামী দিনে কিছু হতে চাইছে কিনা, এই রাজ্যসভার ইয়েটি আছে তো সামনে, ও সে যেতে টেতে চাইছে কিনা যাবি না, রিটায়ারও করে গেছে, সিটি কলেজে পড়াতো, এখন সেসবের জন্য এই সমস্ত কথাবার্তা বলতে হবে। সুবোধের মতন একটা কবি যদি এই সমস্ত কথাবার্তা বলে, তাহলে সত্যি কথা কিন্তু বাংলার মানুষদের আগামী দিনে চিন্তা ভাবনা করতে হবে। আমার সঙ্গে যদি সুবোধের কোনোদিন দেখা কোথাও হয়ে যায় কমন প্লেসে, আমি জিজ্ঞাসা করবো ওকে। না, আমি বলবো এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায়কে উকিল করলো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কবি করলো, কি বলবো? জানি না এখন কি কাকে উকিল করছে, উকিল তো না, তোমাকে তো এর আগেই আমি বললাম, ইন পার্সন অ্যাপিয়ার করা যায় কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে করা যায় না। সেটা পারমিশন দিয়েছিল বা করুণা করেছিল সুপ্রিম কোর্ট বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাই উনি বলতে পেরেছে, কিন্তু তারপরেও আমরা দেখলাম উনি থামাতে ব্যস্ত একাধিকবার। তো সুতরাং ভালো যদি রাজনীতি চর্চা করতে করতে কেউ সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ায়, কেউ কাব্য সাহিত্য চর্চা করে, আর সেটা তো আনন্দ সংবাদ। একদম, একদম। সেই ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। একদম, একদম। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল করার ছবিতে ছেয়ে গেল ভবানীপুর দাদা। এবার ভোটে ৩ গুণ লিড বলছে তৃণমূল। কি বলবেন? না, তার মানে ভবানীপুরের মতন জায়গায়, যেখানে মমতা ব্যানার্জি রাজনৈতিক শুরু করেছিল, মমতা ব্যানার্জি যেখান থেকে থাকেন এবং তার কেন্দ্র, সেই রকম একজন বাঘিনী, ওই রকম একটা প্রথিত যশা নেত্রী এত কাজ করেছে, এত উন্নয়ন করেছে, সুতরাং ভোটের আগে ভোটারদের কাছেও আবেদনের জন্য বা ভোট পাওয়ার জন্য তার ওই সুপ্রিম কোর্টের ইন পার্সন যেটা দাঁড়িয়ে কথা বলার ছবিটাও দিতে হচ্ছে, তাই না? এটা কিন্তু ভাবার বিষয়। যারা দিয়েছে বা লাগিয়েছে আর কি ইয়েগুলো, ছবিগুলো বা হোর্ডিং গুলো, তারা হয়তো এত ভাবনা চিন্তা করেনি। তৃণমূলে ভাব পেতে হবে তো যে মমতা ব্যানার্জির ভবানীপুরে, মমতা ব্যানার্জি তো ঘরে বসে থাকবেন এবং ভোটার স্লিপ যাবে না, প্রচার করতে হবে না, মানুষ ওকে ভোট দিয়ে যেতে হবে। সেখানে ৩ মাস আগে তার সুপ্রিম কোর্টের ছবি কারা লাগাচ্ছে, কেন লাগাতে হচ্ছে, এই প্রশ্ন আমি তাদের কাছে রাখলাম। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন, তার ঘরে আপনারা সব মানে বিরোধীরা সবসময় বলেছে যে তার ঘরের খাটের তলা থেকে একাধিক অ্যাসেট পাওয়া গেছে। পার্থ চট্টোপাধ্যায় তো বলছেন দাদা যে তার ঘরে কোনো খাটই নেই। তিনি আরো বলছেন, একজন লোক এসে ওনাকে বলে দেখাক তো দেখি যে তিনি চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছেন। চ্যালেঞ্জ করছি। আমি জানি না, আমি এই সমস্ত কথা ও যেখানে বলার সেখানে বলুক, আসলে ওকে নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিতেও আমার ইচ্ছা করে না।